স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। এবার সমাপ্তির পালা। নিজের পকেট থেকে একটা শিশি বের করলো আসমান, সেটার সমস্ত তরল উপর করে ঢাললো নাবিলের শরীরে। নাবিল এখন নড়াচড়াও করছে না। মুখ থেকে কাপড় টেনে বের করে ফেলা সত্ত্বেও কোনো প্রকার শব্দ উচ্চারণের শক্তি অবশিষ্ট রইল না। দড়ি খুলতেই শরীর লুটিয়ে পড়ল রক্ত শোষণে ভিজে ওঠা মাটিতে। ফুসফুস দুর্বলভাবে এখনও সংগ্রাম চালিয়ে যাচ্ছে জীবন রক্ষার। ভালোই, যতক্ষণ সংগ্রাম করে বেঁচে থাকবে ততই যন্ত্রণা উপলব্ধি করতে সক্ষম হবে। খালি শিশিটি পকেটে ভরে উল্টো ঘুরল আসমান। কণ্ঠস্বর নির্জন অরণ্য মাঝে প্রতিধ্বনিত হলো। গুড বাই। প্রার্থনা করে যেন যাহার নামে আপনার জায়গা না হয়। এটুকুই। রক্তাত টুল বক্স তুলে ঢিবির কাছে চলে এলো আসমান। খেয়াল করলো ঢিবির গায়ে হেলান দিয়ে নিজের চোখ বন্ধ করে এবং কানে হাত চাপা দিয়ে কাঁপছে রোজা। আসমানের উপস্থিতি টের পেয়ে অশ্রুসিক্ত নয়নে সে মাথা তুলে তাকালো। আপনি ওটা কি ছিল? এক মুহূর্ত চুপ থাকলো আসমান, তারপর জানালো, ফেরোমন, হিংস্র জন্তু জানোয়ারকে আকৃষ্ট করার জন্য। স্তব্ধ হয়ে থাকলো রোজা। একবার বর্তমানে নিদ্রা হতে জেগে উঠতে থাকা চিতাবাঘের দিকে চাইল, কিন্তু সাহস সঞ্চয় করে নাবিলের অবশিষ্টাংশের দিকে তাকাতে সক্ষম হলো না। বিস্ময়ের সীমা বহু পূর্বেই পেরিয়েছে। এক নতুন পর্যায়ে সে পৌঁছালো যখন দেখলো আসমান একদম শান্ত ভঙ্গিতে চিতাবাঘের কাছে গিয়ে জন্তুটির শরীরের কয়েকটি চাপড় দিল। তাতে মৃদু গর্জন করে উঠতে আরম্ভ করলো পশুটি। আমাদের এখন যাওয়া উচিত। এই দানবের কার্যক্রম লক্ষ্য করে রোজার অনুভূতি ভোঁতা হয়ে গিয়েছে সম্পূর্ণ। এ কে? কেন এরকম করছে? কি উদ্দেশ্য? সে আসলেই সুস্থ সবল কিনা? মস্তিষ্কে সমস্যা রয়েছে কিনা? কিংবা সে আদৌ মানুষ কিনা? এসব প্রশ্ন নিয়ে ভাবার মতন ইচ্ছাও আর রোজার মধ্যে অবশিষ্ট রইল না। হাঁটতে আরম্ভ করলো সে। পিছন পিছন আসমান। একটু পরে চিতাবাঘের গর্জন ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠল গোটা অরণ্য। সঙ্গে তাল মিলিয়ে প্রবাহিত হলো নাবিল কায়সারের সর্বশেষ চিৎকার। একবার দৃশ্যটির দিকে ফিরে তাকাতে চাইলেও পিঠে আসমানের আলতো ধাক্কা অনুভব করে দৃষ্টি ফিরিয়ে নিতে বাধ্য হলো রোজা। কিছু দূর অগ্রসর হয়ে সে না পারতে জিজ্ঞেস করলো, আপনি নাবিল কায়সারের সঙ্গে যা যা করলেন তা পোস্টমর্টেম রিপোর্টে ধরা পড়বে না? দূর গগনে দৃষ্টি ফেলে রক্তস্নাত দানবটি প্রশান্ত কণ্ঠে ব্যক্ত করল, চিতাবাঘের ভোজের পরে কিছু অবশিষ্ট থাকলে তা নিয়ে কোনোদিন পোস্টমর্টেম করতে রাজি হবে না। কেবে করলেও আই ডোন্ট কেয়ার ইফ দ্য রিয়েলাইজ। প্রথমবার এই পিশাচের কণ্ঠে এত লম্বা কিছু বাক্য শুনল রোজা। কিছুক্ষণের মধ্যেই দূর থেকে মানুষের কোলাহলের আওয়াজ আসতে থাকলো। তখনই আসমান থমকে পড়ল। উদ্ধারকারী দল চলে এসেছে, আপনি যান, তাদের যা বলার বলবেন। আগামীকাল সাজেক থেকে যাওয়ার আগে একজন আপনার রিসোর্ট রুমে যাবে। এটুকু বলেই উল্টো ঘুরল আসমান। ঢলে যেতে আরম্ভ করলো ভিন্ন পথে। রোজা হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল যতক্ষণ না আসমানের রক্তাক্ত অবয়ব অরণ্যের মাঝে আড়াল হয়ে গেল। প্রশ্নটি হাজার চাইলেও উচ্চারণ করতে সক্ষম হলো না রোজা। পরদিন দুর্বল শরীরে বিছানায় শুয়ে আছে রোজা। গতকাল রাত থেকে 3 বার বমি হয়েছে। শরীর কয়েকদিনের এত ধকল উত্তেজনা সইতে পারছে না। গতকাল অরণ্যে একটি উদ্ধারকারী দল খুঁজে বের করেছিল রোজাকে, কিন্তু ততক্ষণে নাবিলের যা হওয়ার তা হয়ে গিয়েছে। রোজা আসমানের শিখিয়ে দেওয়া বক্তব্য প্রদান করে। কংলাক পাহাড় থেকে ফিরবার সময় পথ হারিয়ে অরণ্যে আটকে পড়েছিল। তখন একটি চিতাবাঘ তাদের উপর আক্রমণ করে। প্রাণ বাঁচিয়ে কোনো রকমে রোজা পালাতে সক্ষম হলেও নাবিল আটকে পড়েছিল। দেহের খণ্ড বিখণ্ড অংশ উদ্ধার করা হয়েছে। রোজাকে রিসর্টে নিয়ে আসা হয়েছে। খুঁজে পাওয়ার পরপরই বর্তমানে এর বেশি কিছু সম্পর্কে অবগত নয় রোজা। আসমান নামক পিশাচের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হতে বাধ্য হয়েছিল রোজা। 5 লাখ টাকার বিনিময়ে সে আসমানকে নাবিলের হত্যাকাণ্ডে সাহায্য করতে রাজি হয়েছিল। ভাবতেই সমস্ত শরীর শিউরে উঠল রোজার। রোজা ভাবতে পারেনি রোজার জীবন এমন এক মোড় নেবে। কক্ষের দরজায় কড়া নাড়ার শব্দে উঠতে বাধ্য হলো রোজা। দরজা খুলতেই রিসর্টের একজন স্টাফকে দেখতে পেল।
প্রফুল্লতায় পূর্ণ চেহারা। রোজা কোনো প্রকার প্রশ্ন করার আগে সে একটি খাম বাড়িয়ে দিল রোজার নিকট। তারপর অযথাই হেসে কোনো কিছু না বলেই চলে গেল। হতবাক রোজা দরজা আটকে খাম নিয়ে বসলো বিছানায়। সেটি খুলতেই ভেতর থেকে একটা মোটা টাকার বান্ডিল থপ করে বিছানায় পড়ল, সঙ্গে একটা ছোট্ট কার্ড। ধন্যবাদ। শুধুমাত্র একটি শব্দ, নেই প্রেরকের নাম কিংবা ঠিকানা। রোজা একবার টাকা আরেকবার কাঁটের দিকে তাকালো, তারপর মুখ তুলে বাইরের মেঘে ঢাকা বিস্তৃত আকাশ পানে চেয়ে রইল। কড়াইয়ে আলু ভাজিটা কষিয়ে কিছুটা লবণ ছিটিয়ে দিল রোজা। দ্রুত হাতে উল্টে দিল অপর চুলায় প্যানে বসানো পরোটাটি। কিছুটা দূরে জীর্ণ প্লাস্টিকের টেবিলের উপর যান্ত্রিক মেইলি কণ্ঠস্বর বেজে চলেছে অ্যান্ড্রয়েড ফোনে। ফেরোমন হলো প্রাণী কর্তৃক নিঃসৃত একটি রাসায়নিক পদার্থ, যা সাধারণত এক প্রাণীর সঙ্গে অন্য প্রাণীর যোগাযোগ রক্ষা এবং তাদের আচরণ নিয়ন্ত্রণ করে থাকে। পিঁপড়া এবং মৌমাছি ফেরোমন নিঃসরণের মাধ্যমে নিজ গোত্রের অপর সদস্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করে থাকে। ঠিক যেমনটা নিজের বায়োলজি বইয়ে পড়েছিল, মনে মনে ভাবল রোজা। পরোটা হয়ে আসতেই প্যানে কিছুটা তেল ছিটিয়ে দ্বিতীয়টা চাপিয়ে দিল সে। শিকারী প্রাণীসমূহ ফেরোমনের মাধ্যমে নিজের সঙ্গী নির্বাচন করে থাকে। এর দ্বারা প্রাণী একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। তাই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কিংবা অন্যান্য প্রয়োজনে শিকারী প্রাণীদের আকৃষ্ট করতে ফেরোমনের ব্যবহার প্রচলিত। তবে এক্ষেত্রে অবশ্যই পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করতে হবে। যান্ত্রিক কণ্ঠস্বর থেমে গেল, তবে তা রোজার চিন্তায় ব্যাঘাত ঘটাতে সক্ষম হলো না। হৃদয়ে ঘুরে ফিরে সাজেকের সেই অরণ্যের মাঝে কাটানো রাত্রির প্রতিচ্ছবি ভাসছে। আসমান শুধুমাত্র অত্যাচার করেই ক্ষান্ত হয়নি, পরিশেষে হিংস্র পশু দ্বারাও খুবলে খুবলে নিঃশেষ করেছে নাবিলকে। নিজের মাঝে কতটা আক্রোশ জমা থাকলে একজন মানুষ অপর মানুষের সঙ্গে এত উচ্চ পর্যায়ের নৃশংসতা চালাতে পারে? যেসব দৃশ্য বইয়ের পাতায় পড়ে কল্পনা করেও শরীর শিউরে ওঠে, সেসব দৃশ্যের বাস্তবায়ন ঘটাতে কারো হৃদয় কিভাবে একটিবারের জন্য কম্পিত হয়ে ওঠে না? ঠিক কতখানি বিকৃত মানসিকতার অধিকারী হলে মানুষ এতটা নিচে নামতে পারে? পরোটা পুড়ে উঠতেই হন্তদন্ত হয়ে রোজা সেটা তুলে নিল প্লেটে। জোরপূর্বক মাথা নাড়িয়ে নিজের মস্তিষ্ক থেকে ওই দানব কিংবা সম্পর্কিত সকল চিন্তা বাদ দিতে চাইল। যা লাভ করার সে করেছে, অতীত ভেবে আর কাজ নেই, এবার পুনরুদ্যমে এগিয়ে যাওয়ার পালা। টেবিলে আলু ভাজি, পরোটা এবং উষ্ণ ধোয়া ওঠা এক কাপ চা নিয়ে বসে নিজের মোবাইলে ইউটিউব অন করলো রোজা। তাতে প্রথমেই শোভা পেল দেশের অন্যতম বিখ্যাত গণমাধ্যম চ্যানেলের একটি খবর। সাজেক ভ্যালিতে ঘুরতে গিয়ে চিতাবাঘের আক্রমণে নিহত কেবি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর নাবিল কায়সার। ভিডিওটি দেখতে ইচ্ছা হলো না রোজার। দীর্ঘশ্বাস ফেলে সে ডোরেমনের একটি এপিসোড চালু করলো, তারপর সকল চিন্তা দূরীভূত করে খাবারে মনোযোগ দিল। খাওয়া শেষে দ্রুত তৈরি হয়ে নিল রোজা। নিজের পছন্দের কচু পাতা বর্ণের কামিজ পরিধান করে সকালে তৈরি করা নাস্তা একটি টিফিন বক্সে ভরে নিল। নিজের হ্যান্ড ব্যাগটিতে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দরজায় তালা আটকে সিঁড়ি বেয়ে নামতে আরম্ভ করলো নিচে। একটি 4 তলা বিল্ডিংয়ের চিলেকোঠার এক কক্ষ বিশিষ্ট ঘরে গত 1.5 বছর যাবৎ বসবাস করে আসছে রোজা। 2 তলায় পৌঁছে কাঠের উপর চিত্রখচিত শৈল্পিক সৌন্দর্যের অধিকারী দরজাটিতে কড়া নাড়ল রোজা। পাক্কা 2 মিনিট অপেক্ষার পর গোলগাল শরীরের এক মহিলা দরজা খুলে দিল। রোজাকে দেখতেই ভ্রুজোড়া কুঞ্চিত হয়ে উঠল ঘৃণায়। বিরক্তি উপলব্ধি করা সত্ত্বেও হাসার চেষ্টা করল রোজা। তারপর নিজের ব্যাগ থেকে একটি খাম বের করে এগিয়ে দিল। গত 2 মাসের ভাড়াটা আন্টি। রীতিমতো ছো মেরে রোজার হাত থেকে খামটি নিয়ে তৎক্ষণাৎ সামনেই মহিলা টাকা গুনতে আরম্ভ করলো। তাতে বিব্রত বোধ করা সত্ত্বেও রোজা কোনো প্রকার শব্দ উচ্চারণ করল না। টাকা গোনা সমাপ্ত করে খানিক সন্দিগ্ধ দৃষ্টিতে রোজা দিকে চাইল মহিলা। ব্যাপার কি বলো তো? এইবার তাগাদা দেওয়ার আগে আগেই ভাড়া দিয়ে দিলে যে? নতুন চাকরি হয়েছে নাকি? অস্বস্তির সাথে হাসল রোজা। সে মুখ খোলার পূর্বেই মহিলা অদ্ভুত দৃষ্টিতে চেয়ে শুধালো, নাকি আবার কোনো অনৈতিক কাজে জড়িয়েছ? রোজার হাত চেপে বসলো ব্যাগের হাতলে। নিজেকে শান্ত রাখার আপ্রাণ প্রচেষ্টায় লিপ্ত হলো সে। মহিলা নির্বিকার চিত্তে বলে চলেছে,
দারোয়ান জানিয়েছে রাত করে বাড়ি ফেরা। অত রাতে কিসের অফিস তোমার? আমি যা ভাবছি তাই কি? কদিন আগেই তো কিছুদিনের জন্য উধাও হয়ে গিয়েছিলে, ব্যাপার কি? দেখুন, আপনি এই বাড়ির মালিক এবং আমি আপনার ভাড়াটিয়া, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি আমার ব্যক্তিগত বিষয় সম্পর্কে এভাবে জেরা করতে পারেন কিংবা আমায় অপমানিত করতে পারেন। শক্ত কণ্ঠে জানালো রোজা। দৃষ্টির কাঠিন্য লক্ষ্য করে কিছু মুহূর্তের জন্য ভরকে গেল বাড়িওয়ালি মহিলা, কিন্তু পরক্ষণেই আবার পানের রসে লাল হয়ে ওঠা ঠোঁটে ঢেউ খেলিয়ে হেসে বলল, ব্যাচেলার ভাড়া দেই না, তার উপর একলা মেয়ে, কোনো প্রশ্নই আসে না। কিন্তু তোমার অসহায়ত্ব দেখে খুব কষ্ট লেগেছিল, তাই দিয়েছি। তার প্রতিদান হিসাবে এমন ব্যবহার চাইনি, ঠিক আছে? 3-4 মাসের ভাড়া জমে থাকে, কোথায় না কোথায় কাজ করো তাও জানি না। সন্দেহ হওয়া কি অস্বাভাবিক? রোজা চুপ করে রইল। দেওয়ার মতো কোনো জবাব নেই। এই মহিলা যেদিকে ইশারা করছে তেমন কোনো কাজ রোজা না করলেও ঠিক নৈতিক কোনো কাজও করেনি। হত্যা করতে সাহায্য করেছে এমন কিছু সুশীল কোনো ব্যক্তির নিকট কাম্য নয়, তা রোজা খুব ভালো করেই জানে। 1 মাস সময় দিচ্ছি, আগামী মাসেই চিলেকোঠার ঘর ছেড়ে দিবে। আমার কলেজ পড়েও ভাইপো থাকবে। এটুকু বলেই মহিলা রীতিমতো রোজার মুখের উপর দরজা আটকে দিল। হতভম্ব হয়ে নিজ স্থানে দাঁড়িয়ে থাকলো রোজা। সম্পূর্ণ 1 মিনিট পর রোজার যেন বোধোদয় ঘটল। সিক্ত হয়ে ওঠা আখি জোড়া ওনার প্রান্ত দিয়ে দ্রুত মুছে নিয়ে উল্টো ঘুরে সিঁড়ি বেয়ে নামতে থাকলো সে। এখনকার কাজ বেড়ে গেল, নতুন করে থাকার জায়গারও সন্ধান করতে হবে। সিএনজি ভাড়া মিটিয়ে হসপিটালের ভিতরে প্রবেশ করতে রোগী এবং তাদের আত্মীয় স্বজনের আনাগোনা চোখে পড়ল রোজার। নিজের ওড়নাটা গুছিয়ে নিয়ে সে চলল লিফটের উদ্দেশ্যে। 9ম তলার বোতামে চেপে পৌঁছানোর পর নির্দিষ্ট কেবিনের সামনে দাঁড়িয়ে প্রথমে নিজেকে শান্ত করল। চেহারায় উৎফুল্ল মনোভাব এবং অধরে ফুটিয়ে তুলল সমুদ্রোজ্জ্বল হাসি। দরজা ঠেলে ঢুকতেই নীল পোশাক পরিহিত নার্সকে একপাশে দাঁড়িয়ে একটি ক্লিপবোর্ডে কিছু নোট করতে দেখল সে। তারপরই বিছানায় দৃষ্টি পড়ল। ধবধবে সাদা চাদর বিছানো বিছানায় শুয়ে রয়েছে একজন বৃদ্ধ। পরনে হসপিটালের আরামদায়ক বস্ত্রের শুভ্র পোশাক। মাথায় চুল বলতে কিছুই অবশিষ্ট নেই, শুধুমাত্র চকচকে এক চাঁদি। দুর্বল চেহারার চামড়া কুঁচকে এসেছে অনেকখানি। বয়সের ভার এবং অসুস্থতার প্রভাবে শরীর এতখানি শুকিয়ে এসেছে যে পাঁজরের হাড়গুলোও নজরে পড়ে স্পষ্ট। হাতের কবজিতে সংযুক্ত ক্যানোলা, নাকের সঙ্গেও যুক্ত রয়েছে ন্যাসাল ক্যানোলা, যা দিয়ে ক্রমাগত অক্সিজেন প্রবাহিত করা হয়। মানুষটার অবস্থা পর্যবেক্ষণ করে জোরপূর্বক নিজের অশ্রুকে বাধা প্রদান করল রোজা। অনতি বিলম্বে ঠোঁটে সুবিস্তৃত হাসি ফুটিয়ে সে বিছানার কাছে ছুটল। দাদু। বৃদ্ধ চোখ বুজে শুয়েছিলেন। সম্বোধনটি কর্ণগোচর হতেই তাকালেন। রোজাকে দেখেই দুর্বল চেহারার শুষ্ক অধরে হাসির ধারা ছড়িয়ে পড়ল। আমার চড়ুই, তুমি এসেছো? তৎক্ষণাৎ হাত বাড়িয়ে নিজের দাদুকে আলিঙ্গন করল রোজা। হৃদয়ে জাগ্রত হওয়া বিষাদের পর্বত যেন অতি আপন এই মানুষটার সামান্য ছোঁয়াতেই রূপান্তরিত হলো স্নেহের উষ্ণতায়। কেমন আছো দাদু? একদম ফিট, এই দেখো। বিছানায় উঠে বসে নিজের শীর্ণ বাহুতে চাপড় মেরে জানালেন বৃদ্ধ। তাতেই খিলখিল করে হাসতে আরম্ভ করলো রোজা। হ্যাঁ, দেখতে পাচ্ছি। খুব শীঘ্রই তুমি সুস্থ হয়ে উঠবে এবং এই হসপিটাল থেকে বাসায় ফিরবে। জানো দাদু কি হয়েছে? নিজের সাথে করে আনা টিফিন বক্স থেকে খাবার বের করে থালায় সাজিয়ে রাখতে রাখতে রোজা রাঁচির গল্প করতে শুরু করলো। যে কয়েকদিন সে দাদুকে দেখতে আসেনি, সে কয়েকদিন জীবন কেমনভাবে কেটেছে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলো। অবশ্যই আসমান সম্পর্কিত সকল কথা বাদ দিয়ে। অপরদিকে অতি উৎসাহের সঙ্গে নিজের নাতনির সকল কথা শুনতে থাকলেন ইউনুস রহমান। তিনি খুব ভালো মতোই অবগত যে রোজা ওনার সুস্থ হওয়া এবং বাড়িতে নিয়ে যাওয়ার বক্তব্য সত্যি নয়। গত 1.5 বছর যাবৎ তিনি এই হসপিটালের 4 দেওয়ালে ঘেরা কেবিনে খাঁচায় বন্দি পশুর ন্যায় আবদ্ধ হয়ে রয়েছেন।
রোজার দাদুর শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ডক্টর বহু আশার বাণী শোনালেও সেসব যে শুধুমাত্র মিথ্যা আশ্বাস সে সম্পর্কে তিনি নিশ্চিত। বর্তমানে যা হচ্ছে তা দাদুকে মৃত্যুতে বিলম্বিত করার প্রচেষ্টা ব্যতীত আর কিছুই নয়। কিন্তু নিজের কোলে পিঠে করে মানুষ করা একমাত্র নাতনিকে তিনি কিছুতেই বোঝাতে সক্ষম নন। আমার দেহে সর্বশেষ রক্তবিন্দু থাকতে আমি তোমার কিছু হতে দেব না দাদু। মেয়েটির এই শপথের জোরেই হয়তো এখন সম্পদ, স্বাস্থ্য সকল কিছু হারিয়েও জীবন যুদ্ধে লিপ্ত রয়েছেন ইউনুস রহমান। নিজের দাদুর সঙ্গে প্রায় দুপুর পর্যন্ত সময় পার করলো রোজা। অতঃপর ডক্টর কেবিনে রেগুলার চেক আপের জন্য এলে দাদুকে বিদায় জানিয়ে ডক্টরের সঙ্গে কক্ষে আসলো রোজা। চেয়ারে বসতেই ডক্টর একটি ডায়েরিতে কিছু লিখতে লিখতে রোজাকে জানালেন, আপনার দাদুর স্বাস্থ্য আপাতত স্থিতিশীল রয়েছে, তবে কতক্ষণ থাকবে তার গ্যারান্টি দেওয়া দুষ্কর। এই মুহূর্তে আমাদের চিকিৎসায় অগ্রসর হতে হবে। জি অবশ্যই, আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি ডক্টর। আপনি প্লিজ যথাযথ চিকিৎসার আয়োজন করুন। উদ্গ্রীব হয়ে ব্যক্ত করল রোজা। ডক্টর কিছুক্ষণ এক দৃষ্টে চেয়ে থাকলেন, পর মুহূর্তে একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, মিস রোজা, অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে জানানো হচ্ছে যে বর্তমানে শুধুমাত্র থেরাপির উপর নির্ভর করে আপনার দাদুকে রক্ষা করা যাবে না। নিজের হ্যান্ডব্যাগ থেকে টাকার বান্ডিল বের করতে করতেই থমকে গেল রোজা। হতভম্ব দৃষ্টিতে চাইল ডক্টরের উদ্দেশ্যে। বয়স্ক অথচ কঠোর ব্যক্তিত্বের অধিকারী পুরুষটির দৃষ্টির মাঝেও কিছুটা বিষাদ প্রকাশ পেল। মেডিকেল ইন্ডাস্ট্রিতে ক্যান্সারের জন্য একটা লেটেস্ট ওষুধ বের হয়েছে, এখনও বহুলভাবে ব্যবস্থা আরম্ভ হয়নি। আমার কিছু সোর্স আছে আমেরিকান ল্যাবরেটরির সাথে যুক্ত, আমি যোগাযোগ করে সংগ্রহ করার চেষ্টা করতে পারি। কিন্তু কিন্তু একটি ঢোক গেল রোজা। ডক্টর নিজের হাতের আঙুলের দিকে তাকালেন। বছর খানিক ধরে পর্যবেক্ষণ করছেন তিনি। এই মেয়েটি নিজের একমাত্র পারিবারিক সদস্যকে রক্ষার জন্য কি না করছে। বয়স কত হবে? খুব বেশি হবে না, কিন্তু তাতেই সে এত কিছু করছে যা অভিজ্ঞ কারো পক্ষে হয়তো করা সম্ভব হতো না কখনো। হাল ছাড়তে রাজি নয় রোজা। প্রয়োজনে যেন জমের সঙ্গেও যুদ্ধে লিপ্ত হবে। এই মুহূর্তে এসে তাই মেয়েটিকে পুনর্বার চাপ দিতে একজন মানুষ হিসেবে হৃদয় বাঁধছে। তবুও দীর্ঘদিনের অভিজ্ঞতায় পাথর কাঠিন্য ধারণ করা হৃদয়কে নাগালে নিয়ে তিনি বললেন, নিউলি লঞ্চ প্রোডাক্ট, অনেক দাম পড়বে। তাছাড়া এই সাইড এফেক্ট সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই, যেহেতু ব্যবহার হয়েছে খুবই কম। কিন্তু ঝুঁকি না নিলে হয়তো আপনার দাদুকে বাঁচানো সম্ভব হবে না। মাথা ঝুলে পড়ল রোজার। সম্পূর্ণ পৃথিবী যেন এক নিমিষেই শূন্যতায় ছেয়ে গিয়েছে। কোনো প্রকার অনুভূতিও সে অনুভব করতে পারছে না। দৃষ্টির সামনে যেন শুধুই আধার। এক চেপে ধরে বসে থাকলো রোজা। ডক্টর পানির গ্লাস এগিয়ে দিলেন। পানিটুকু পান করে সহসাই উঠে দাঁড়ালো সে। ডক্টর বিড়বিড় করলেন, আমি আপনাকে কিছুটা সাহায্য করতে পারি, কিন্তু ধন্যবাদ ডক্টর, আপনি ইতিমধ্যে আমার জন্য অনেক করেছেন। নিজেকে আর ঋণী করতে চাই না। রোজার শীতল কণ্ঠে থমকে পড়লেন ডক্টর। নিজের কপালে ছড়িয়ে পড়া চুল কানের পেছনে গুজে রোজা হড়বড় করে বলল, আমি টাকা জমা করে দেব, আপনি আপাতত রেগুলার থেরাপি জারি রাখুন। আর নতুন ঔষধের ব্যাপারে আমায় কিছুটা সময় দিন, আমি ঠিক একটা ব্যবস্থা করব। এটুকুই। ডক্টরের সঙ্গে দৃষ্টি মেলানোরও সাহস করল না রোজা। সোজা হেঁটে বেরিয়ে গেল কক্ষ থেকে। চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেললেন ডক্টর। তারপর মনোযোগ দেওয়ার চেষ্টা করলেন নিজের রিপোর্ট তৈরিতে। আধুনিক সব আসবাবপত্র এবং শৈল্পিক নিদর্শনে সজ্জিত ঘরটি একদম নিস্তব্ধ হয়ে রয়েছে। সাদা মার্বেল পাথরের তৈরি টেবিলের পাশে চেয়ারে বসে রয়েছে এক রমণী। শূন্য চোখের দৃষ্টি। যদিও মাত্র কিছুদিন পূর্বেই সে নিজের স্বামীকে হারিয়ে বিধবা হয়েছে, লেশ মাত্র নেই অবয়বে। চুলের যত্নের অভাব ঘটেনি, পোশাকেও আভিজাত্য, এমনকি তীক্ষ্ণ নখেও জল করছে কালো বর্ণের নেল পলিশ। শুধুমাত্র দৃষ্টি কিঞ্চিত বিষণ্ণ। এই যা নিজের পুত্রবধূ লামিয়া হাওলাদারের দিকে চেয়ে অন্তরে অদ্ভুত এক বিস্বাদ অনুভব করলেন
বাদশাহ কায়সার। স্ত্রী পুত্র হারানোর শোকে যেখানে রীতিমতো শয্যাশায়ী, সেখানে পুত্রের স্ত্রী এমন বহিঃপ্রকাশ তাকে যার পরনাই অবাক করেছে। নিজের শ্বশুরের দিকে চাইল লামিয়া, ভয় কিংবা সম্মানের চিহ্নটুকু নেই মাঝে। আপনি জানতেন সে কোথায় যাচ্ছে এবং কার সাথে যাচ্ছে, তাই না বাবা? জবাব দিলেন না বাদশাহ, চেয়ে রইলেন অতর পানে। ঈষৎ কুঞ্চিত চেহারায় অব্যক্ত অনুভূতি প্রকাশ পেল। আপনি তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন বাবা। যথারীতি কোনো উত্তর নেই। লামিয়া অপেক্ষা করলো না, উঠে দাঁড়িয়ে হনহন করে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল নিজের রুমের দিকে। অপরদিকে সোফায় হেলান দিয়ে নিঃশব্দে বসে রইলেন বাদশাহ। যদিও নাবিলকে সন্তান হিসেবে এক কথায় কুলাঙ্গার বলে সম্বোধন করবেন তিনি, তবু নিজের ছেলেই তো, নিজের রক্ত। কি কৌতুকপূর্ণ আত্মবিশ্বাসী না সে দিল। চিতাবাঘের আক্রমণ! অর্থ এবং ক্ষমতার জোরে ছেলে সম্পর্কিত যে কোনো অভিযোগ, কেলেঙ্কারি থেকে তিনি সর্বদা রেহাই পেয়েছেন। এই জোরই তাকে সাহায্য করেছে অহেতুক কেস এবং পোস্টমর্টম থেকে রেহাই পেতে। কিন্তু তিনি জানেন, মন বলেছে, ছেলে দুর্ঘটনার শিকার নয়, এর পিছনে ভিন্ন কোনো কাহিনী রয়েছে। ঠিক কত সময় পেরিয়েছে তিনি ঠাহর করতে পারলেন না। হঠাৎ করে কারো পদশব্দে তিনি চোখ ঘুরিয়ে তাকালেন। নাবিলের সেক্রেটারি এবং নিজের অতি বিশ্বস্ত লোক আকাশ সামনে এসেই মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করল। তারপর একটি ফাইল বানিয়ে দিল বাদশাহ কায়সারের দিকে। ফাইলটি নীরবে হাতে নিয়ে খুলতেই সর্বপ্রথম এক রমণীর হলুদ শাড়ি পরিহিত একটি ছবি দৃষ্টি কাড়ল। রোজা রহমান চৌড়ুই, ছদ্মনাম সুমি, সাজেক ভ্যালিতে এই মেয়ের সঙ্গে গিয়েছিলেন স্যার। Hey, do you think she killed my son? আকাশ মেঝের দিকে তাকিয়েই রইল। 5 সেকেন্ডের মাথায় জবাব দিল, ইট ওন্ট হার্ড টু বি শিওর। কেবি ইন্ডাস্ট্রির সহ্য, সে যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরই হোক না কেন, যত যত শাস্তি তাকে পেতেই হবে। আফটার অল উই অলওয়েজ ক্রিয়েট অ্যান এক্সাম্পল। ছবিটার দিকে তাকিয়ে নিজের পুত্রের মৃত্যুর পর এই প্রথম হাসলেন বাদশাহ কায়সার। সামনের ব্রিফকেসটির দিকে তাকিয়ে রোজা একটা শক্ত ঢোক গিলল। বিপরীত প্রান্তে বসে থাকা মধ্যবয়স্ক মানুষটি নিজের কফির মাগে চুমুক দিচ্ছে আয়েশি ভঙ্গিতে। রোজার জন্য আরেক মাগ বরাদ্দ থাকলেও সে তা আপাতত পানে ইচ্ছুক নয়। কফির স্বাদ ভীষণ তেতো লাগে। এর তুলনায় কড়া লিকার, বেশি চিনি এবং পাউডার দুধ দিয়ে ঘন করে তৈরিকৃত চা অধিক পছন্দের। কিন্তু অন্য কারো কাছে তো আর তা চাওয়া যায় না। তাই কোনো কিছু পানে ইচ্ছুক নয় এমন ভঙ্গিতে বসে রয়েছে রোজা। ব্রিফকেসটি আকারে ছোট, ঝকঝকে কালো চামড়ায় আবৃত। রূপালি রঙের একটি হ্যান্ডেল সংযুক্ত রয়েছে তাতে। ভেতরে কি আছে তা দেখার তীব্র বাসনা হচ্ছে অন্তরে, যা রোজা বর্তমানে দমন করে রেখেছে। মধ্যবয়স্ক ভদ্রলোক রোজার দিকে চেয়ে লাইটার বের করলো। একটি সিগারেট ধরাতে ধরাতে বলল, আজ বিকেলের মধ্যে যথাযথ ঠিকানায় পৌঁছে দিস। তোকে আমি 10,000 নগদ দিয়ে দিব। আর হ্যাঁ, ভুলেও পুলিশের সামনে যেন না পড়িস, ঠিক আছে? ভদ্রলোকের নাম আসাদ উদ্দিন। রোজার দাদু ইউনুস রহমানের এককালের ছাত্র ছিল সে। ছাত্র বলতে উচ্ছন্নে যাওয়া ছাত্র, কিন্তু তবুও দাদুর প্রতি অদ্ভুত একটা সম্মান লালন করতেন আসাদ। এর প্রকৃত কারণ রোজার জানা নেই। দাদু মানুষটাই অমন ছিলেন। সম্পর্কে আসা মানুষগুলো তাকে সম্মান না করে পারত না, অথচ এখন সেই মানুষটি হসপিটালের বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছে। দাদুর সুস্থ থাকাকালীন এই লোকটার সঙ্গে কালে ভদ্রে দেখা সাক্ষাৎ হতো। সে কোন ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত তা অনুধাবন করে ইউনুস রহমান সর্বদাই তাকে এড়িয়ে চলতে চাইতেন। তথাপি অমায়িকতা কোনোদিন পরিত্যাগ করেননি। অসুস্থতার প্রথম দিকে আসাদ সহযোগিতা করতে চাইলেও ইউনুস রহমান তা গ্রহণে অস্বীকৃতি জানান। চাইলেও আসাদের এরপর কিছুই করার থাকেনি, কিন্তু তিনি ভাবেননি যে ছোট থেকে প্রাপ্তবয়স্ক হতে দেখা মেয়েটি একদিন দ্বারস্থ হবে। সাহায্যের আবেদন নিয়ে নয়, বরং
কাজের সন্ধানের উদ্দেশ্যে। রোজা ব্রিফ কেসটি নিজের কোলের উপর তুলে নিল। এতে কি আছে তা জিজ্ঞাসার লক্ষণ প্রদর্শন করলো না, জানে করেও লাভ নেই। অবশ্য এতে যে অবশ্যই অবৈধ কিছু রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। না হলে শুধুমাত্র একটি জিনিস নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার জন্য এতগুলো টাকা তাকে দেওয়া হতো না। ব্রিফ কেস নিয়ে উঠল রোজা। ঠিক আছে আসাদ আঙ্কেল, আমি তাহলে আসলাম। আসাদ সিগারেট ফুঁকতে ফুঁকতে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন রোজার দিকে, তারপর অ্যাশ ট্রেতে ছাই ফেলে বললেন, কাজটা করার জন্য লোকের অভাব নেই, কিন্তু টোকে দিয়েছি তার দুইটি কারণ রয়েছে। এক, নিষ্পাপ নিরীহ দেখতে নারীদের খুব সহজে কেউ সন্দেহ করে না। তুই চাইলে বিপদে পড়লেও ভিন্ন পন্থা অবলম্বন করে মুক্ত হতে পারিস। রোজা মাথা নেড়ে সম্মতি জানালো। এবং দুই, আমি জানি তোর টাকার প্রয়োজন, তাই তুই যদি চাস এরপর আমার কাছে আসিস, আমি তোকে এই ধরনের ছোটোখাটো কাজ ধরিয়ে দিব। সৎ পথ থেকে উপার্জনের তুলনায় অনেক বেশি পাবে। আশাদের উচ্চারিত শেষ বাক্যটি রোজার হৃদয় উথলিত করে তুলল কিছু মুহূর্তের জন্য। অবৈধ পথে উপার্জন, বেশি হলেও বাকি। সে যা করছে তা তো পাপ কার্যই, তাই না? কিন্তু এছাড়া আর কি কোনো উপায় রয়েছে? না, নেই। নিজের দাদুকে বাঁচানোর জন্য নিজের সম্মান বিক্রির মতো কর্তজ সিদ্ধান্ত গ্রহণ করেছিল রোজা। সেই তুলনায় এই ধরনের কাজকর্ম হয়তো কিছুই না। ঠিক আছে আঙ্কেল, আপনাকে ধন্যবাদ। বেশিক্ষণ আর অপেক্ষা করলো না রোজা। ব্রিফ কেস সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। সে চলে যেতেই সোফায় শরীর এলিয়ে দিয়ে নিজের ফোন বের করলেন। নাম্বার ডায়াল করতেই তৃতীয় রিং হবার পর তার রিসিভ হলো। ওপাশ থেকে কেউ কিছু বলল না, নীরব। আশাদ বিড়বিড় করলেন, ডেলিভারি আজকে পৌঁছে যাবে। এটুকুই। ওপাশ থেকে ফোন কেটে দেওয়া হলো। সাদা বর্ণের শিফনের ওড়না শরীরে জড়িয়ে লম্বা বিনুনি পাকিয়েছে রোজা। কানে গুজে নিয়েছে 10 টাকা খরচা করে কেনা তাজা একটি গোলাপ। আয়নায় বহুবার নিজেকে দেখেছে। বাইরের যে কেউ মনে করবে প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে সেজে গুজে বেরিয়েছে কোনো রমণী। সিএনজির সঙ্গে দরদাম করে নির্দিষ্ট গন্তব্যে রওনা হয়ে গেল সে। যাচ্ছে শহরের অন্যতম একটি অভিজাত এলাকায়, যে এলাকার আশেপাশেও যাওয়ার স্বপ্ন এর পূর্বে সেই লালন করেনি। শোনা তথ্য মতে বিত্তবান ব্যবসায়ী ও গুটি কতক বিদেশি নাগরিকের বসবাস এবং বিনোদনের আগ্রাস্থানটির নাম সিটি ইউফোরিয়া। সড়কের জ্যাম এবং পুলিশ চেকপোস্ট এড়িয়ে চলার কারণে 1.5 ঘন্টার পথ পৌঁছতে রোজার 2.5 ঘন্টা সময় প্রয়োজন হলো। সবশেষে সে যখন সিটি ইউফোরিয়ার সুবিশাল প্রবেশ ফটকের সামনে দাঁড়ালো, তখন সূর্য ঢলে পড়তে আরম্ভ করেছে গগনের পশ্চিম প্রান্তে। হাত দিয়ে অস্তমিত দিবাকরের রশ্মি আড়াল করে রোজা এগোলো নিরাপত্তা রক্ষীর দিকে। কিছুটা অভিজাত বেশভূষায় স্যালিউট করে রক্ষী জানালো, দুঃখিত ম্যাম, আপনাকে পরীক্ষা করতে হবে। আমাদের সাথে সেন্সর রয়েছে, আপনার হাতের জিনিসগুলোকে, পত্রগুলোকে দেখব। রোজার হৃদয়ে একটি ভীতিকর শিহরণ খেলে গেল, কিন্তু পর মুহূর্তেই সে অভিজ্ঞ ভঙ্গিতে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে রক্ষীর কাছে এগিয়ে গেল। হাতটি রাখলো রক্ষীর কাঁধে। মিস্টার, আমায় সন্দেহ করছেন? ঠোঁট কামড়ে এমন এক কণ্ঠে রোজা প্রশ্নটি ছুড়ল যে ইউনিফর্ম পরিহিত রক্ষী সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে পড়ল। রোজার হাত কাঁধ পেয়ে বুক পেরিয়ে ক্রমেই নিচে নামতে থাকলো। শিউরে উঠল রক্ষী। শরীরে অনুভূতির প্রকম্পন খেলতে আরম্ভ করেছে। আপনি? সবকিছু কি আপনাকে বুঝিয়ে দিতে হবে মিস্টার? কাছে ঝুঁকল রোজা, সরাসরি রক্ষীর দৃষ্টিতে দৃষ্টি মিলালো। কণ্ঠের মাদকীয় ভাবটি যেন রক্ষীকে সম্মোহিত করে ফেলেছে। বুঝতে আর কিছুই বাকি নেই যে এই রমণী এখানে কোন উদ্দেশ্যে এসেছে। বিত্তশালী পুরুষদের হার হামেশাই এমন তাজা যৌবনের প্রয়োজন হয়। রোজার হাত রক্ষীর বাহু বেয়ে কবজিতে থামল। একটি চোখ টিপ দিয়ে রোজা সরে দাঁড়াতেই রক্ষী হতবাক হয়ে খেয়াল করলো হাতের মুঠোয় শোভা পাচ্ছে একটি কড়কড়ে 1000 টাকার নোট। নোটটি পকেটে ভরে কোনো প্রকার উদ্দেশ্য ছাড়াই ফটক খুলে দিল রক্ষী। লাস্যময়ী ভঙ্গিতে হেঁটে ভিতরে প্রবেশ করল রোজা।
অতঃপর পিছনে মাথা ঘুরিয়ে অধরে তর্জনী ছুঁয়ে ইশারা করলো। বিনিময় স্বরূপ পাল্টা হাসল যৌবনের শেষ পর্যায়ে পদার্পণ করা রক্ষী। রোজা ঘুরে হাঁটতে শুরু করলেও সে নিজের শরীরে রক্ষীর তীক্ষ্ণ দৃষ্টি তখনও অনুভব করতে পারল, যেন লোভনীয় কোনো খাদ্যবস্তুর দিকে চেয়ে রয়েছে ক্ষুধার্ত ব্যক্তি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।